Hello, this is Tanmaray and you are welcome to the Perfect Learner. যাই হোক আজকে তোমাদেরকে আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে বলবো। তো পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি বলতে হয় তাহলে অনেকগুলো রাইটারের নাম মাথায় আসবে। প্রথম ওয়েন অ্যান্ড মার্টিন, নেক্সট জেসি নেসফিল্ড, নেক্সট রেমন মরফি অ্যান্ড এইসি হর্নবাই। এই ধরনের বিভিন্ন ধরনের রাইটারদের নাম তোমরা হয়তো শুনে থাকবে। সো আজকের যে ক্লাসটি একদম স্পেশাল হতে যাচ্ছে। তো এই ক্লাসটি তোমরা স্কিপ না করেই দেখতে থাকবে, আই এক্সপেক্ট। তো দেখো, পার্ট অফ স্পিচ আর পার্টস অফ স্পিচ দুটোর ভিতরে পার্থক্য কি হতে পারে। তো এখানে পার্থক্য বেশি কিছুই না, আমি একটি সেন্টেন্সের মধ্যে তোমাদের ক্লিয়ার করে দিতে চাই। দেখো, আই রান ইন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াই। তো আই রান ইন দ্য ফিল্ড, এই সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। এই ক্রোনোলজিক্যালি সেন্টেন্সটা সাজানো হয়েছে, এর ভিতরে সমস্ত ওয়ার্ড সাজানো হয়েছে। তো দেখো, আমি যদি বলি পার্টস অফ স্পিচ, তাহলে এই প্রত্যেকটি শব্দকেই বলা হবে কি পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ, সেন্টেন্স আর পার্টস অফ স্পিচের ভিতরে কোনো পার্থক্য নেই? হ্যাঁ, পার্থক্য অবশ্যই আছে। সেন্টেন্সের ভিতরে প্রত্যেকটি শব্দকেই আমরা কি বলবো, পার্টস অফ স্পিচ। কিন্তু যদি কোনো একটি শব্দকে বলা হয়, যেমন ধরো আমি এখানে রানকে বোঝালাম, তো রান কি হবে, কোন পার্ট অফ স্পিচ? এক্ষেত্রে কিন্তু তুমি রানকে কখনোই বলতে পারবে না যে রান হচ্ছে পার্টস অফ স্পিচ, কারণ একটি, এখানে উপরে একটু খেয়াল করে দেখো আমি কতগুলো নাম লিখেছি। কি কি আছে? নাউন, সেকেন্ড প্রোনাউন, থার্ড কি আছে? অ্যাডজেক্টিভ, ফোর্থ অ্যাডভার্ব, ফিফথ ভার্ব, সিক্সথ প্রেপোজিশন, সেভেন্থ কনজাংশন, এইথ ইন্টারজেকশন। সো একটা সেন্টেন্সের ভিতরে তোমার ৮ ধরনের শব্দ থাকতে পারে। তো এই ৮ ধরনের শব্দকে আমরা বিভিন্ন ধরনের নামে আখ্যায়িত করতে পারি। এখানে আমরা আজকে এই দুটো সম্পর্কেই জানবো। কি কি? নাউন এবং প্রোনাউন সম্পর্কে আজকে আমরা শিখবো। তো আমি প্রথমে সবগুলোকে সামান্য ইলাস্ট্রেশন করে দেবো, এবং ইলাস্ট্রেশন শব্দের অর্থ কি জানো কি তোমরা? অবশ্যই জানতে হবে। আমি এই যে বিষয়টিকে তোমাদের সাথে ব্যাখ্যা করছি, এটাকে বলা হয় কাইন্ড অফ ইলাস্ট্রেশন। দেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অল অফ দ্য পার্টস অফ স্পিচ আমি আলোচনা করতে যাচ্ছি। তো এখানে যে নাউন আছে, নাউন শব্দের অর্থ কি? কোনো কিছুর নাম, তুমি চোখে যা দেখবে সবকিছুকে নাউন বলবে। যেমন আমার হাতে কি আছে? মার্কার, এটা একটা কি? নাউন। এই মার্কারের ভিতরে যে কি আছে? এই মার্কারের ভিতরে একটা ইঙ্ক চলে। দেখো এখানে আই ড্রাইভ উইথ রাইটিং, আমি আমি যে এই মার্কারটাকে চালনা করছি, এটাতে কিন্তু কি আছে? ইঙ্ক আছে। তো এই ইঙ্কটা তুমি দেখতে পাচ্ছ না, যখন আমি লিখছি তখনই কিন্তু তুমি এটা দেখছো। তো এই ক্ষেত্রে এই ইঙ্কটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু যখন লিখছি, when I am writing you can see that, right? তো এই যে ইঙ্ক, এটা একটা নাউন। কারণ আমি এই এটাকে একটা নামকরণ করছি না, নামকরণ করলেই সেটা হবে নাউন। তোমার নাম কি? সামথিং লাইক মি, তন্ময় রায়। তো তোমার নাম হবে রঞ্জিত, দীপক, রৌনক, লিলি, তিতলি, এই ধরনের নাম হবে। তো এখানে যে কোনো কিছুর নাম, মার্কার হতে পারে, এটা বস্তু হতে পারে, কোনো স্টেশনের নাম হতে পারে। তুমি তোমার চোখ দিয়ে যা দেখবে সব নাউন। আবার বলছি, তুমি যা দেখবে সবই নাউন। এবং যে কোনো জায়গা থেকে যদি তুমি কোনো সাউন্ড পাও, সেই সাউন্ড যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি নাউন। এবং যে সাউন্ড আসছে সেটাও একটা নাউন, কারণ তুমি ওই ওই একটা প্রক্রিয়া বা প্রসেসটাকে তুমি একটা কি নাম দিচ্ছ? সাউন্ড, রাইট? ধরো তুমি গান শুনছো, গান, সং, নাউন। কারণ কতকগুলো লেখাকে তুমি একটা নাম দিচ্ছ, নাউন, রাইট? সং, তো ওটা নাউন হবে। তো দেখো, আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি। আমি যদি লিখি তন্ময়, তন্ময় রয় উইথ টাইটেল, রাইট? তো তন্ময় রয় একজন ব্যক্তি, এর সাথে তন্ময় রায়ের হাতে কি হচ্ছে? এখানে এই তন্ময় রয় এবং মার্কার দুটোকে একই জিনিস, দুটোকে একই, ইজ দ্যাট দ্য সেম থিং? নো, এখানে কিন্তু সেম থিং না। মার্কার একটা জিনিস, আর এখানে যে তন্ময় রয় আছে এটা আলাদা জিনিস, আলাদা একটা সিস্টেম। তো বোঝার সিস্টেম দেখো, আহ, আমি যেটা বলতে চাই যে এখানে এই যে নামটা আমি লিখেছি, এটা একটা আলাদা সিস্টেমে তোমাকে বিবেচনা করতে হবে, আর মার্কারটা আলাদা সিস্টেমে বিবেচনা করতে হবে, কারণ এটা বস্তু, এটা ব্যক্তি। যদি বস্তু হয়, তো তুমি এটাকে কি করবে? প্রোনাউনে কি করে নিয়ে যাবে? যেহেতু আজকে আমি বলবো বলেছি কি
নাউন এবং প্রোনাউন সম্পর্কে সব থেকে বেশি আলোচনা করবো আজকে। তো দেখো, এইটার পরিবর্তে আমরা কি বসাতে পারি হি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা স্পোকেন শেখে তাদের এই সমস্যাগুলো হয়। দেখো, তারা স্কুল পার করে গিয়েছে, স্কুল পার করে যাওয়ার পর কলেজ সবকিছু পার করেছে, এখন হয়তো তারা বিদেশ যেতে পারে। তো তার জন্য কিন্তু এই প্রোনাউন্সিয়েশনে বা প্রোনাউনে কিভাবে তারা রেফারেন্স করবে, কোন শব্দকে কি প্রোনাউন রেফারেন্সিং করবে, সেটাতে কিন্তু অসুবিধা হয়ে থাকে। এই জন্য আজকের এই ক্লাসটি তোমাদের জন্য। দেখো, মার্কার এর পরিবর্তে কিন্তু আমরা ইট বসাবো। মার্কার, দেয়ার ইজ নো লাইফ, সেজন্য আমরা এখানে কি বসাবো, ইট। যদি এই তন্ময় রয়ের সাথে আরো কাউকে যোগ করি তাহলে কি হবে? দেখো, যদি তন্ময় রয়ের সাথে আমি যদি নাম দিই রূপম, রূপম, রূপম রয়, দেখো এই দুজন ব্যক্তি একজন নয়, দে আর বোথ দ্য পার্সনস, দুজন সেম। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, দুজনই মেল, এজন্য আমরা হি না বলে কি করব, অবশ্যই আমরা এখানে প্রোনাউনে দে ব্যবহার করব। কি ব্যবহার করব? দে। দেখো, ওকে, কিন্তু এই মার্কার এই যেটা আছে এটা যদি আরো বেশি সংখ্যক হয়, আমার হাতে দেখো কতগুলো মার্কার আছে, ইউ ক্যান কাউন্ট ইট, 1 2 3 4 5 and 6। তো 6টি মার্কার যদি থাকে আমরা এইগুলো লিখি 6 মার্কার্স, রাইট? 6টি মার্কার লিখি আমরা 6 মার্কার্স। তো 6 মার্কার্স এর পরিবর্তে আমরা যখন প্রোনাউন ইউজ করব তখন সেটাকে কি লিখবো, দেখো সেটা হচ্ছে দে ইউজ করব। বাবা, যে লাউ সেই কদু, অর্থাৎ তুমি এখানে ব্যক্তির ক্ষেত্রে যখন এক্সট্রা আলাদা কোনো পার্সনকে অ্যাড করছো তাহলে সেখানেও কি লিখছো, দে। মার্কার একের বেশি হলে সেখানে কি লিখছো, দে। কিন্তু মনে রাখতে হবে কোনো জিনিসের ক্ষেত্রে এই দে বসে, আবার ব্যক্তির ক্ষেত্রেও দে বসে। আচ্ছা, যদি আমি এখানে কোনো ফিমেল নেম নিয়ে আসতাম, সীতা, তাহলে কি করতে প্রোনাউন, অবশ্যই তোমরা সে লিখতে। ওকে, অবশ্যই তোমরা সে লিখতে। তো এখানে খেয়াল করতে হবে, যদি সীতা এবং তন্ময় রায় দুজন ব্যক্তিকে আমি অ্যান্ড দিয়ে যোগ করি তাহলে প্রোনাউন কি দাঁড়াবে, অবশ্যই দিয়ে দাঁড়াবে। তো একটু খেয়াল করো, আমরা প্রোনাউনের মূল বিষয়বস্তু কিন্তু জেনেছি। তো ধরে নাও আমার কাছে একটা মার্কার আছে, আর ওই দূরে, তুমি যদি একটু খেয়াল করো, বাট এই ক্যামেরা তুমি দেখতে পাবে না, কিন্তু ওই দূরে কি আছে, 3টি মার্কার আছে। তো এখানে দূরের বস্তুকে ইন্ডিকেট করার জন্য একটা প্রোনাউন ইউজ করবো, সেটা হচ্ছে কি দ্যাট। কাছে একটি আছে, এটা কি হবে, দিস। ওকে, এটা খেয়াল করবে, এই দুটো জিনিস খুব বেশি সমস্যা তৈরি করে, একটা দিস আর একটা কি দ্যাট। সরি, বাই মিস্টেক। তো এখানে দিস বলতে কাছের, দ্যাট বলতে দূরের, এজন্য আমি এটাকে লিখতে পারি ফার, আর এটা নিয়ার, রাইট? ফার এবং নিয়ার। তো এখন যদি কাছে অনেকগুলো মার্কার থাকে তো কি বলবে তুমি, কাছে যদি অনেকগুলো মার্কার থাকে অবশ্যই তোমাকে বলতে হবে দিস। প্রোনাউন্সিয়েশন সেম লাগবে কিন্তু না, দিস, প্রেশারাইজ দিস। আর এখানে যে দ্যাট তুমি লিখছো, এখানে যদি তুমি দূরে অনেকগুলো পেন বা ড্রামস, চেয়ার্স, ওকে, coins, like sockets, telephones, right? Mobile phones, mobiles, erasers, pencils, pens, এই সমস্ত। দেখো, তোমরা একটু অবাক হচ্ছে যে কি ধরনের উচ্চারণ তুমি করছো দাদা, এটাই উচ্চারণ। আমরা যদি ছোটবেলা থেকে এটা শিখতাম যে পেন্সিল বা পেন্সিল, আমরা তো পেন্সিল শিখে মানুষ হচ্ছি ছোটবেলা থেকে। এক্সাক্ট ইংলিশ প্রোনাউন্সিয়েশন যদি শিখতে হয় তো সাবস্ক্রাইব করে না, যদি এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে হয়। If you want to learn the exact pronunciation, you have to learn carefully. You have to subscribe the Perfect Learner. তোমাকে অবশ্যই পারফেক্ট লার্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমি বলবো তোমাকে একদম ধরে ধরে আমি প্রত্যেকটি প্রোনাউন্সিয়েশন শেখাবো। You will not forget. Okay? Let me finish that. দেখো, এখানে that, এটা দূরের কিছু বলেছি, দেখো ফার লেখা এখানে। Let me finish it first. Those, প্রোনাউন্সিয়েশন কি হবে, দোজ, দোজ, প্রেশারাইজ করতে হবে। তো আমি তোমাদের একটি ছোট গল্প বলতে চাই। সেই গল্পটি হচ্ছে, যদি তুমি বাংলা ভাষাভাষী না হয়ে ইংরেজ হতে বা ইংলিশ কান্ট্রিতে তোমার জন্ম হতো, ইফ ইউ ফাইন্ড some native speakers, you are you must speak with them or speak with him or her. তারা
নিজেদের ভাষাটাকে কতটা এক্সট্রা অর্ডিনারি ফিল করে, স্পেশাল ফিল করে। দেখেছো? তোমরা সবসময় এটা খেয়াল করবে। তো অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ মডারেটর, আমি অবশ্যই বলবো তুমি নিজের ভাষাকে সব সময় স্বতঃস্ফূর্তভাবে উচ্চারণ করতে শেখো। অবশ্যই তুমি উচ্চারণ করতে শিখবে ভালো। আমি জানি যে উচ্চারণের কতটা ট্যাকটিক্স আছে। উচ্চারণ বললেই কিন্তু উচ্চারণ করা সম্ভব নয়, কারণ উচ্চারণ যদি তুমি বলে থাকো তাহলে সেটা অবশ্যই ইম্প্যাক্টফুল হতে হবে, না হলে শ্রুতিমধুর হবে না। আর শ্রুতিমধুর না হলে তোমার ভাবনাটা প্রকাশ পাবে না। শ্রুতিমধুর না হলে তোমার কথা কেউ শুনবে না। ওকে, অ্যাট ফার্স্ট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট দিস, বাট আই কেয়ার। দ্যাট ইজ ওয়াই আমি একটু স্পষ্ট করতে পেরেছি। রাইট? তো দেখো, ব্যাক টু দ্য লেসন। তো আমরা এখানে ভার্সাবিলিটি সম্পর্কে পড়ছিলাম। কি কি পড়লাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটাই কি সব? ইয়েস, এটাই সব। কারণ দেখো, একটা সেন্টেন্স যদি তুমি ব্যাখ্যা করো, একটা সেন্টেন্সের ভিতরে এই সবগুলো থাকতে পারে। কখনো অ্যাডভার্ব থাকবে, কখনো ভার্ব থাকবে, রাইট? কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এখানে এই ভার্ব যে শব্দটি আমি লিখেছি নাম্বার 5, এটার ব্যবহার কিন্তু সব সেন্টেন্সেই হবে। কি বললাম বন্ধুরা? সব সেন্টেন্সেই হবে। ভার্ব ছাড়া ইউ উইল নট ফাইন্ড এনি সেন্টেন্স ইন ইংলিশ। ইংলিশে কোনো রকম সেন্টেন্স তুমি পাবে না উইদাউট ভার্ব। তো তোমাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কি? ভার্ব শেখাতে। তো আজকে দয়া করে আমি ভার্ব শেখাচ্ছি না, আমি অবশ্যই তোমাদেরকে নাউন প্রোনাউন সম্পর্কে বলে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করবো। ওকে? তো তো এই যে সমস্যাগুলো তৈরি হয় আমাদের মানসিকতায়, সেটা হচ্ছে কি, আমরা গ্রামার শিখতে পারি না, আমরা কেন, আম, কিভাবে এই বিষয়টাকে উপলব্ধি করবো। দেখো, ইংরেজি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক বাংলার মতোই। তো আমরা বাংলাটাকে যেভাবে নিই, ইংরেজিটাকে ঠিক সেইভাবে ধরে নিতে পারি, কিন্তু এইটা করা যাবে না আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করব। এটা সম্ভব নয়। এইভাবে শিখলে তুমি না কখনো ইংরেজি শেখার মর্যাদা বুঝবে, আর না তুমি নিজের ভাষাটাকে বুঝবে। দেখো, এই যে নাউন সম্পর্কে আমরা বললাম, নাউনের সব থেকে কাছের বন্ধু হচ্ছে কি? প্রোনাউন। কারণ যে বন্ধু বিপদে কি কাজ করে? ডেরিভেশন হিসেবে কাজ করে। দেখো, এখানে আমি যখন বলছি আহ, রূপা, রূপা ওয়ার্কস অ্যাট মাই অফিস, রূপা আমার অফিসে কাজ করে, রাইট? আবার বলছি, রূপা টক্স টু মাচ, রূপা টক্স টু মাচ, রূপা প্রচুর কথা বলে। আবার বলছি, রূপা takes a lot of time, Rupa takes a lot of time to make her, sorry, to make Rupa's duty. রূপার ডিউটি পালন করতে অনেক সময় নেয়। রূপা 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 রূপা, হোয়াটস গোয়িং অন হিয়ার? এতবার রূপা বললে হয়? খেয়াল করো। তো এই যে রূপা তুমি প্রথমবার বলেছো আই ডোন্ট কেয়ার, একবার তুমি কোনো ব্যক্তির নাম বলতে পারো, কিন্তু তুমি যখন বারবার এই সেম নেম ঘেটে যাবে, তখন সেটাকে বলা হয় গ্রামাটিক্যাল এরর। কি বলা হয়? এরর অফ প্যারালালিজম, গ্রামাটিক্যাল এরর বলা হয়। তো এই যে গ্রামাটিক্যাল এরর, সেই এররটিকে আমরা বাঁচতে গেলে আমাদেরকে ইউজ করতে হবে ভাই প্রোনাউন। কি বললাম? এই প্রোনাউনকে তোমাদের ব্যবহার করতে হবে। তো এই প্রোনাউনের ব্যবহার সব থেকে সহজ, এবং বলেছি নাউনের ফার্স্ট এন্ড ফরমোস্ট ফ্রেন্ড ইজ প্রোনাউন। তুই প্রোনাউনকে না জেনে তোমরা যেও না প্লিজ। দেখো, তো এই যে নাউন, আমি রূপার জায়গায় কি ব্যবহার করবো? দেখো, শি। এটা সবাই জানো যে শি ব্যবহার হবে, কিন্তু আমি প্রোনাউনের গুরুত্ব বা ইম্পর্টেন্সটাকে তোমাদেরকে বোঝাতে চেয়েছি। তোমরা যে প্রোনাউন না শিখে লাভ দিয়ে ভার্ব শিখবে, হবে না। তোমরা প্রোনাউন মিস করবে, সেন্টেন্সের একটা এস বা ইয়েস মিস হলেই সেন্টেন্স ইনকারেক্ট। কিন্তু আজকের সময় আমাদের ভারতবর্ষে এটা খুব ভালোভাবে খেয়াল করেছি, বিশেষ করে পশ্চিম বাংলা। অ্যাজ অ্যান স্পিকার, অ্যাজ ইংলিশ টিচার, আমি আমি এগুলো খেয়াল করি। তো এই বিষয়গুলো খুবই বাজে।
যে এখনো ক্লাস 10 অথবা 11-এর ছেলে মেয়েরা না প্রোনাউন জানে না। তো সেই বিষয়ে কেন তোমরা শিখবে না? কেন শুধু পরীক্ষায় নাম্বার পেলেই কি হবে? না, এজন্য তোমাকে জানতে হবে। দেখে নাও, তো এখানে তোমার কি ইউজ করতে হবে? এই রূপার জায়গায় তোমাদেরকে ইউজ করতে হবে শি। তুমি বারবার এই বন্ধুকে ব্যবহার করো না, প্রোনাউন ফ্রেন্ডকে ব্যবহার করো। সো প্রোনাউন এখানেও হবে, এই রূপার জায়গায় তুমি শি লিখবে। কি হলো? রূপা ওয়ার্কস অ্যাট মাই অফিস, শি টক্স টু মাচ। রূপা, এখানে শি ইউজ করবে আবার, শি টেক্স আ লট অফ টাইম টু মেক। রূপাস ডিউটি, এখানে আবার রূপাস না ইউজ করে তোমাদেরকে কি ব্যবহার করতে হবে? তোমরা এখানে সহজভাবে এর একটা পজিটিভ ফর্ম ইউজ করবে। দেখো, এই পজিটিভ ফর্ম নিয়ে একটু না বললেই নয়, এই পজিটিভ প্রোনাউন গুলো অনেক আছে। পজিটিভ, এই পজিটিভ প্রোনাউন সম্পর্কে যদি তোমরা শিখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি পজিটিভ প্রোনাউনের একটুখানি বলবো। পজিটিভ প্রোনাউনের বিশদ ব্যবহার আছে। তো এই পজিটিভ প্রোনাউনকে আমরা অনেকেই পজিটিভ, যেটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভও বলি, পিএ, পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বানানো আমি আগে লিখেছি। তোমরা যারা বিগিনার্স, যারা নতুন ইংরেজি গ্রামার শিখছো, তারা অবশ্যই এই অ্যাডজেক্টিভ বানান দেখে নেবে। দেখো, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন্সিয়েশন করবেন। অ্যাডজেক্টিভ পজিটিভ কাদের বলা হয়? যেহেতু আমি শি, এই শি দেখো প্রত্যেকটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। কে, কে কথা বলে বেশি? দেখো রূপা, তো ও সাবজেক্ট হিসেবে বসেছে। ওকে, এই সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে আরো ক্লাস করাবো। তো এখানে শি আছে, তো শি সাবজেক্ট, তাই আমি এর উপরে কি দিলাম? এস। ওকে, আজকে আমি শর্ট করে বলছি। শি, এটার অবজেক্ট ফর্ম কি হবে? হার, এইচ ই আর, হার। খেয়াল করো, এইচ ই আর লেখা, হার। এবার এই এই যে হার লিখেছি না, এটাকে আমরা কি দেবো? অবজেক্ট, এখানে অবজেক্ট হিসেবে রেখেছি। নেক্সট কি হবে? এখানে পজিটিভ, কি লিখলাম? পজিটিভ। অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চেয়েছি, এখানে হার কেন হলো? ওকে, এই রূপাস না লিখে আমি কেন হার লিখলাম? এটা বোঝানোর জন্য। তো এখানে শি হার, এখানেও কি হবে? হার হবে। কিন্তু এরপরে মনে রাখবে, এই হার এবং এই হারের ভিতরে তফাৎটা কোথায়? যখন আমি এই হার বলছি, এরপরে কোনো রকম নাউন থাকবে না। আমি একটু আগে বলেছি নাউন। ওকে, এখানে দেখো ডিউটি, এই ডিউটি হচ্ছে কি একটা নাউন। কোনো শব্দের পিছনে যদি টি ওয়াই থাকে, সেটা অবশ্যই একটা নাউনের মতো কাজ করবে। দেখো, ব্যতিক্রম আছে, সেটা নিয়ে পরে ক্লাস করব। তো এখানে যে হার লিখলাম, এরপরে দেখো একটা নাউন। যদি এই হারের পরে কোনো নাউন থাকে, অবশ্যই সেটা কি হবে? পজিটিভ। এবং সেটা এই নাউনকে মডিফাই করবে। মডিফাইয়ের ক্লাস পরে আমি দেব। তো এখন আপাতত মনে রাখো যে যারা বিগিনার্স আছে তাদের একটু অসুবিধা হতেই পারে। তো একটু কিছু কিছু মনে না রাখলে বোঝাতে পারবো না আমি। তো এখানে প্রথম আমরা পেয়েছি কি? শি, হার, হার প্লাস নাউন। নেক্সট আমি যদি এখানে প্রোনাউন কি দিই? হি, তাহলে এর অবজেক্ট কি হবে বন্ধুরা? এর অবজেক্ট হবে হিম। লুক এট ইট, হিম। তো এই হিমের পরে আমি যখন পজিটিভ লিখবো, এরপর নাউন বসাতে হবে। তাহলে তাহলে এখানে কি করতে পারি? হিজ প্লাস নাউন, রাইট? হ্যাজ ইন হিজ পেন, কি করবা? হিজ পেন। অ্যাজ ইন হার বেড, তার বিছানা, হার বেড, রাইট? এক্সাম্পল। নেক্সট কি করবে? এখানে যদি তুমি দে ইউজ করো, তাহলে এর পরিবর্তে কি ইউজ করবে অবজেক্ট হিসাবে? দেম ইউজ করবে। গুরুত্ব অবশ্যই দেওয়া দরকার সবকিছুতে। যদি তুমি কখনো কোনো জিনিস মিস করো, তাহলে সেটার গুরুত্ব তুমি কম দিয়েছো, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো দে দেম, তারপরে কি করবে? এটার পরে কি বসবে? দেয়ার প্লাস একটা নাউন। আমি যদি বলি দেয়ার হাউস, তাদের বাড়ি। দেখো কত দারুণ লাগছে। এইভাবে যদি তোমরা প্রত্যেকটা প্রোনাউনের অবজেক্ট, সাবজেক্ট এবং পজিটিভকে শেখো, তাহলে আমার মনে হয় না তোমাদের ন্যারেশন চেঞ্জে প্রবলেম হবে, ভয়েস চেঞ্জে প্রবলেম, এগুলো কিছুই থাকবে না। তো আশা করি এই পর্যন্ত তোমাদের ভিডিও ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, কমেন্ট করবে। যদি মনে হয় যে ভিডিওর কোনো জায়গাতে একটু তোমরা বুঝতে পারো না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে, তবে অবশ্যই লাইক শেয়ার করবে। চলো পরের পার্টে চলে যাই। এবার আমরা নাউনের একটি পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি? কনক্রিট নাউন। কি নাউন? কনক্রিট নাউন। তো এই কনক্রিট নাউনটা কি? এই নাউনের একটি
পার্ট। যেমন ধরো আমার শরীরের একটা অংশ, আমার শরীরের দুটো সাইড আছে, একটা লেফট একটা রাইট। তো আমি আজকে রাইট সাইড নিয়ে বলবো নাউনের, অ্যান্ড লেফট সাইড নিয়ে এখনই বলবো। তো এই নাউনটাকে অনেক ভাবে ভাগ করা হয়েছে। যেমন ধরো যদি গণনা করো তাহলে নাউনগুলোকে গণনা অনুযায়ী ভাগ করা হয়। আর যদি বৈশিষ্ট্য বা ফিচার্সটা দেখো তাহলে ফিচার অনুযায়ী নাউনকে ভাগ করা হয়েছে। তো আজকে প্রথম আমরা কাউন্টেবল বা আনকাউন্টেবলে যাচ্ছি না, আমরা অবশ্যই শিখবো কি ফিচার্স। তো এই ফিচার্স এর ভিতরে প্রথম পড়ে কি কনক্রিট নাউন। কি নাউন পড়বে? কনক্রিট। এই কনক্রিট মানে তোমার ফ্লোরের যে কনক্রিট সেই কনক্রিট কিন্তু নয়। এই কনক্রিট মানে কি? যা তুমি দেখতে পাও, যেটাকে বলা হয় ফাইভ সেন্স অর্গান বেসড। ফাইভ সেন্স অর্গানস বেসড, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের ওপর ভিত্তি করে। পঞ্চ ইন্দ্রিয়কে চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা। চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা, এই কটি দিয়ে যদি তুমি কোনো কিছুকে বুঝতে পারো সেটা অবশ্যই কি হবে? নাউন। কি নাউন? কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনকে বাংলা যদি বলা হয় তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য। যেমন দেখো আমি আমি চোখ দিয়ে কি দেখছি? ফোন, যে ফোন দিয়ে ভিডিও করছি এখন, সেটা কি হবে? কনক্রিট নাউন, রাইট? যে ক্যামেরা আছে, এই ক্যামেরা তো ফোনের একটা অংশ, তো এটাও কি হবে? অবশ্যই কনক্রিট নাউন হবে। আমার হাতে কি আছে? আমার হাতে অবশ্যই এখানে মার্কার আছে, লাইট আছে, দেখতে পাচ্ছ? নো, আমি। তো এখানে যে বোর্ড দেখছো এটা তুমি দেখতে পাচ্ছ, তো এটাও কি হবে? কনক্রিট নাউন। তো আমি রীতিমতো এই নামগুলো লিখছি, জাস্ট হেল্প মি। বোর্ড লেখা দেখতে পাচ্ছ? ওকে, বোর্ড। পেন, রাইট। মার্কার। কোনো ব্যক্তিকে তুমি দেখতে পাও? অবশ্যই। তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমার নাম শুনে নাও, TANMOY ROY। আমি অবশ্যই উইথাউট টাইটেল আমি নাম লিখি না। ইট হ্যাজ এ সিস্টেম অ্যান্ড রুল টু রাইট আ নেম। ওকে, তো নেক্সট কি দেখো, একটা মেয়ের নাম লিখছি। নাম কি? সুনীতি। কি নাম? সুনীতি, ওয়ান অফ মাই স্টুডেন্টস, রাইট? তো এখানে সুনীতি, তন্ময় রয়। তারপর আমি কি লিখছি? প্লেয়ার। দেখে নাও, প্লেয়ার। প্লেয়ারকে তুমি দেখতে পাও বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, এই ধরনের সমস্ত প্লেয়ারকে কিন্তু তুমি দেখতে পাও, রাইট? তো এখানে দেখো, এখানে বোর্ড আছে, পেন আছে, মার্কার, সুনীতি, প্লেয়ার। আরো কি লিখছি এখানে? ফুটবল। দেখে নাও, ফুটবল। সাথে প্লাস্টিক। কি লিখছি? প্লাস্টিক। আরো কি লিখছি দেখো? TEA, টি। তারপরে আরো কি লিখছি? ওয়াটার। এই এই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন শুনে তোমাদের মনে হয় একটু হাসি লাগতে পারে। কি বলছে? ওয়াটার, WADDER, ওয়াটার। নো, দিস ইজ নট ওয়াটার, বাট দিস ইজ ওয়াটার। দেখো এই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন যখন প্রোনাউন্সিয়েশন ক্লাস করাবো অবশ্যই তোমাদের এটা সম্পর্কে বলবো। তো এখানে যে ওয়াটার আছে, টি আছে, প্লাস্টিক, এটা এক ধরনের নাউনের ভিতরে যায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল। আজকে শুধু একটু একটু করে নাম বলছি, এর পূর্ণ ব্যাখ্যা পরের ভিডিওতে তোমরা পাবে, যেহেতু আজকের ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। তো তারপরে দেখো, প্লেয়ার একটা নাউন। তো আমি যদি বলি সবার সাধারণ নাম, আমি একজন প্লেয়ারের নাম বললে কি আসবে? সচিন টেন্ডুলকার আসতে পারে, MS ধোনিও আসতে পারে, আহ মিসেল স্ট্রাকও আসতে পারে। প্লেয়ার বলে সমস্ত দেশের প্লেয়ারকে বোঝাচ্ছে, রাইট? যদি আমি বলি বিরাট কোহলি, তো বিরাট কোহলি ছাড়া কেউ আসবে না। যদি বলি MS ধোনি, MS ধোনি ছাড়া কেউ আসবে না। যদি বলি রাহুল দ্রাবিড়, তো রাহুল দ্রাবিড় ছাড়া কেউ আসবে না। তো খেয়াল করেছো, এখানে তন্ময় রায় লিখেছি এবং সুনীতি লিখেছি। এই তন্ময় রায় এবং সুনীতি, যদি তন্ময় রায় বলি তাহলে তন্ময় রায়ই আসবে, সুনীতি বললে সুনীতিই আসবে। যদি বলতাম এখানে খেয়াল করো, যদি আমি এখানে গার্ল বলতাম, কি বলতাম? গার্ল। তাহলে গার্ল বলে সমস্ত মেয়ে চলে আসবে, পৃথিবীর সমস্ত মেয়ে চলে আসবে, হে গার্লস, লাইক দিস। তন্ময় রায়, এ তো ছেলে। তো দেখো এখানে তোমাকে কি করতে হবে? এই যে এর প্রোনাউন হিসেবে তো হি লিখেছে, বিকজ অফ মেল। তো এখানে তোমাকে বুঝতে হবে যে তন্ময় রয়ের পরিবর্তে যদি আমি লিখতাম বয়েস, লিখতাম বয়েস, সরি, বয়, তাহলে বয় যদি লিখতাম তাহলে পৃথিবীর সমস্ত ছেলে আসতো, লাইক তন্ময় রায়। এখানে আম, রূপম, রূপক, রৌনক, এই ধরনের, দীপক, সচিন, বিরাট কোহলি,
সবাই আসতো, সবাই। তো তোমাদের বুঝতে হবে যে এখানে এটা সাধারণ নাম বোঝানো হচ্ছে, কারণ সাধারণ মানে কি সবাই আসবে, সবার ভিতরে যে কমন সেটা বয়। কিন্তু তন্ময় সবার ভিতরে কমন নয়, সুনীতি সবার ভিতরে কমন নয়। এই যে তন্ময়ের এই নামটি সবার ভিতরে নেই। সুনীতি সবাইকে ডাকলে আসবে না। আসবে কি? সুনীতি বললে কি সব ধরনের মেয়ে আসবে? নো। সব মেয়ে আসবে না। তন্ময় রায় বললে সব ছেলে আসবে, সব মেয়ে আসবে না, আসবে না। তাই এগুলোকে বলা হয় প্রপার নাউন, নির্দিষ্ট নাম। দেখো আমি যে ফোন ব্যবহার করি সেটা স্যামসাং। তো স্যামসাং ফোন বললে কি ওপো চলে আসবে? কিন্তু যদি শুধু ফোন বলি তাহলে কি আসবে? সমস্ত ফোনের ব্র্যান্ডকে বোঝাবে, সমস্ত ধরনের ফোনকে আমরা ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি আমরা বলতে চাই, ইনডিরেক্টলি বলতে চাই, রাইট? যদি ডিরেক্টলি বলতে হয় তাহলে আমি কি বলবো? অ্যাপল প্লিজ কাম। এখানে অবশ্যই ফলের নাম বলিনি, অ্যাপল তুমি চলে এসো। তাহলে আমি স্যামসাং কোম্পানিকে ইন্ডিকেট করি, তাহলে অবশ্যই স্যামসাং ফোন নাম বলবো। আর আমি যদি এরকম না বলতে চাই, কোম্পানি বলি, এই কোম্পানি কিন্তু সমস্ত ধরনের কোম্পানিকে বোঝাচ্ছে। ওকে? তো এখানে অনেক সমস্যা তৈরি হতে পারে তোমাদের, এই জন্য অবশ্যই বিচার করে নেবে। যদি আমি প্লেয়ার বলি তো সমস্ত প্লেয়ারকে বোঝাচ্ছে, তো এটা কমন নাউন। যদি প্লেয়ার না বলি তাহলে কি হবে? সচিনকে ডাকছি, তারপরে ঋষভ পান্তকে ডাকছি। ওকে? যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ডাকলে সে কিন্তু চলে আসবে। তো এটার অর্থ কি? যে ওটা প্রপার নেম বোঝাচ্ছে। আমি যদি বলি কান্ট্রি, তো এখানে কান্ট্রি বলতে তুমি কি বলবে? কান্ট্রি বলতে তুমি অবশ্যই বলবে যে সব ধরনের কান্ট্রিকে বোঝানো হচ্ছে, তাই। তো এই ক্ষেত্রে কিন্তু কান্ট্রি কমন নাউন। আর ইন্ডিয়া, আওয়ার কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। তো এখানে ইন্ডিয়া হচ্ছে কি? অবশ্যই প্রপার নাউন, মনে রাখতে হবে। তো এরপরে আমি তোমাদের যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি? কালেকশন। কি বললাম? কালেকশন। এই কালেকশনটা কি? কালেকশন হচ্ছে কি? অনেকগুলো কমন নাউন এক জায়গায় হবে, অনেকগুলো নাউন একসাথে মিলে গোষ্ঠীবদ্ধ নাম বোঝাবে। যেমন তুমি জানো গরু, খাও, খাও কমন নাউন। কিন্তু হার্ড যদি বলি, HERD, হার্ড, লুক অ্যাট ইট। এখানে যদি আমি হার্ড বলি, HERD, হার্ড, তো এই হার্ডটি কি বোঝাবে? এই হার্ডটি অবশ্যই গরুর পাল। আচ্ছা, গরুর পালে তো একটা গরু থাকে না, অনেকগুলো গরু। এই সমষ্টিগতভাবে একটি নাম দিলাম। আমি যদি বলি গ্রুপ, লুক অ্যাট বিলো অফ দ্য বোর্ড। গ্রুপ যদি বলি তাহলে কি হবে? এই গ্রুপের ভিতরে কিন্তু সব ধরনের মানে লোকজন থাকতে পারে, গ্রুপ অফ পিপল। একটা গ্রুপে অনেক ধরনের লোক থাকতে পারে, অনেক ব্যক্তির নাম এখানে ইনক্লুড হতে পারে, গার্লস অর বয়েজ। ওকে? আর গ্রুপ অফ স্টুডেন্ট, ছাত্রদের, ছাত্রছাত্রীর দল বোঝাচ্ছে। তো এটা অবশ্যই কি হবে? কালেকটিভ নাউন। কি নাউন হবে? কালেকটিভ। কি নাউন? কালেকটিভ নাউন। ওকে? তো আহ, এরপরে যেটা হবে সেটা ম্যাটেরিয়াল নাউন। সেই ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে যেমন ধরো উপাদান বাচক, যেটা উপাদান বোঝাবে, সেটা হতে পারে কি? যেমন তুমি সেটা দেখতে পাও, পরিমাপ করতে পারো। হুম, তুমি কি জল পরিমাপ করতে পারো? ভুল শুনেছো। জল তুমি কখনো পরিমাপ করতেই পারো না, জলকে পরিমাণ করতে পারো, জাস্ট ওয়েট করতে পারো। ওকে? চাল কি তুমি কি করতে পারো? কখনো পরিমাপ করতে পারো না, তুমি অবশ্যই পরিমাণ করতে পারো। তো এখানে আহ, চাল, ডাল, এনি লিকুইড লাইক ওয়াটার, জুস, লিকুইড প্লাস্টিক, ওকে, এই ধরনের জিনিস কিন্তু তুমি অবশ্যই কি করতে পারো? দেখতে পারো, জাস্ট কি করতে পারো? পরিমাণ করতে পারো। তো এইগুলোকে বলা হয় কি? ম্যাটেরিয়াল নাউন। এটা একটা বস্তু থেকে এসছে না, সেজন্য। তো এখানে আমরা কটি নাউনের নাম শুনলাম, একটু খেয়াল করো। ফার্স্ট, কমন নাউন। নেক্সট, যদি নির্দিষ্ট করে বোঝায় প্রপার নাউন হবে। তারপরে দেন আমরা শিখলাম কালেকশন যদি বোঝায় তাহলে অবশ্যই কি হবে সেটা? অবশ্যই সেটা হবে কালেকটিভ নাউন। কালেকশন থেকে কিন্তু কালেকটিভ। তারপরে যদি কোনো ম্যাটার, বস্তু বোঝায়, সেই বস্তু, যেমন ইঙ্ক আমি বলেছি, এই ইঙ্কও কিন্তু একটা নাউন, সেই নাউনটি অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে, বিকজ অফ এটা একটা ম্যাটেরিয়ালকে বোঝাচ্ছে যেটা দিয়ে একটা রাইটিং হয়, লেখা হয়। ওকে? প্লাস্টিক, স্টিল, এইগুলো কিন্তু ম্যাটার। ওকে? তো আমরা কনক্রিট নাউনের ভিতরে চারটি পার্ট দেখলাম। আবার বলছি, কমন, প্রপার, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। অ্যান্ড সবার শেষে যে নাউনটির নাম বলবো, এটার ব্যাখ্যা করবো না আজকে, সে নাউনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা নেক্সট ক্লাসে এই অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে অবশ্যই শুনবে। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। আর এই লং, অবশ্যই একটু লং হয়েছে, তো এই ভিডিও লং হওয়ার কারণ আজকে অনেক কিছু নাউন সম্পর্কে বলা হয়েছে, বা প্রোনাউনের ভিতরে একটু ঢুকেছি। তো পরের ক্লাস থেকে তোমাদেরকে অবশ্যই পার্ট ওয়াইজ ভিডিও চলে আসবে।
তোমরা দেখতে থাকো হ্যাপি উইথ মি অ্যান্ড উইথ মাই চ্যানেল পারফেক্ট লার্নার। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও যদি এরপরে স্পেশাল এরকম ধরনের ভিডিও পেতে চাও। ওকে, থ্যাংক ইউ, টাটা।